ড্রামাটির শুরুতেই ফিমেল লিড জিজিকে দেখানো হয়। জিজি এখানে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, আর জিজি এখানে লুকানোর চেষ্টা করছিল, কারণ জিজির ক্লাসমেট লু নামের একটি ছেলে জিজিকে ফলো করতে থাকে, আর এই ছেলেটি জিজিকে ড্রাগস দিয়েছে জিজির সাথে খারাপ কিছু করার জন্য। কিন্তু একটু পরে ও আর জিজিকে কোথাও খুঁজে পায় না। জিজি তখন একটি রুমের ভিতরে ঢুকে পড়েছিল। রুমের ভিতরে আসার পর এখানে একটি ছেলেকেও দেখতে পায়। এই ছেলেটির নাম হচ্ছে তিয়ান। তিয়ান কোনো সাধারণ মানুষ নয়, তিয়ান একজন গবলিন, আর তিয়ানের কাজ হচ্ছে ও মানুষের মৃত্যুর সময়টা নির্ধারণ করে দেয়। তিয়ান এখানে সুইমিং পুলের ভিতরে ছিল। জিজিও নিজেকে স্বাভাবিক করার জন্য সুইমিং পুলের ভিতরে নামে, কিন্তু এই সাধারণ পানি জিজিকে শান্ত করতে পারছিল না। জিজি তখন তিয়ানের কাছে চলে যায়। তিয়ানও এখানে ড্রাঙ্ক অবস্থায় রয়েছে। জিজি তিয়ানকে কিস করতে থাকে। একটু পরে যখন তিয়ান দেখতে পায় জিজি একটি সাধারণ মানুষ, তখন ও জিজিকে নিজের কাছ থেকে দূরে সরায়। কিন্তু যেহেতু ও নিজেও ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই এখানে তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে। দুজনে এখানে নাইট স্পেন্ড করে নেয়। এরপরে জিজিকে দেখানো হয় ঘুম থেকে উঠে পড়ে, আর এই সবকিছু জিজি স্বপ্নের ভিতরে দেখছিল। আসলে ওই ঘটনার পর 4 বছর পার হয়ে গিয়েছে। জিজি এই স্বপ্নটা মাঝে মধ্যেই দেখে, কিন্তু জিজি মনে করতে পারে না ওই ছেলেটি আসলে কে ছিল। আর এখানে আমরা জিজি এই সম্পর্কে জানতে পারি আসলে 4 বছর আগে জিজির একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এর কারণে জিজির মেমোরি লস হয়েছে, মানে ওর আগের কোনো কথাগুলোই মনে নেই। তখন জিজির ফ্রেন্ড জিজিকে ফোন করে বলে, তোমার মম আর ড্যাড চায় যে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, তাই আমি আজ তোমার জন্য একটি ভালো ছেলেকে ব্লাইন্ড ডেটে আসতে বলেছি। তুমিও তাড়াতাড়ি ওখানে চলে যাও ব্লাইন্ড ডেট ছেলেটির সাথে দেখা করতে। পরের সিনে তিয়ানকে একটি রেস্টুরেন্টে দেখানো হয়, আর তিয়ান এখন পৃথিবীতেই থাকে। এখানে তিয়ানের একটি ক্যাটকে দেখানো হয়। এই ক্যাটটি তিয়ানের সাথে এখানেই থাকে। এই ক্যাটটি তিয়ানের সাথে সবসময় কথা বলে। ক্যাটটা এখানে তিয়ানকে বলে, 4 বছর হয়ে গিয়েছে, তুমি এখনো ওই মেয়েটিকে খুঁজে পাওনি। তখন তারা রেস্টুরেন্টের বাহিরে জিজিকে দেখতে পায়। ক্যাট বলে, এই মেয়েটির সোল সবার থেকে আলাদা, আর এই মেয়েটির কাছ থেকে অনেক ভালো একটি স্মেল বের হচ্ছে। এমন মনে হচ্ছে আমি গিয়ে মেয়েটিকে কামড় দেব। তিয়ানো জিজিকেই দেখতে থাকে। মনে মনে বলছিল, আমার কেন এই মেয়েটিকে চেনা চেনা মনে হচ্ছে ওই দিন রাতে এই মেয়েটি ছিল। আসলে 4 বছর আগে যখন তারা দুজনে নাইট স্পেন্ড করেছিল, তখন তিয়ান ভুল করে নিজের শরীরের ভিতরে থাকা একটি পাল ওই মেয়েটির শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পালটি তিয়ানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমনকি ওটা তিয়ানের লাইফের সাথেও জড়িত রয়েছে। তাই তো ওই পালটি ফিরে পাওয়ার জন্যই তিয়ান ওই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। তিয়ান যখন এই সব কিছু ভাবছিল, তখন ভিতরে জিজি চলে আসে। জিজি তিয়ানকে দেখতে পায়। জিজি ভাবে, এই ছেলেটিকে হয়তো আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য ঠিক করেছে, তাই এখানে ওর সামনের চেয়ারে গিয়ে বসে পড়ে। জিজি তিয়ানকে নিজের পরিচয় দেয়। এরপরে তিয়ানকে বলে, আমার ফ্রেন্ড জুজু তোমাকে আমার জন্য এখানে আসতে বলেছে। জিজি তিয়ানকে দেখার পর পছন্দ করে ফেলেছিল, তাই তিয়ানকে বলেন, তুমি কি আমার সাথে বিয়ে করবে? এতে তিয়ানও রাজি হয়ে যায়। আসলে তিয়ানের এখানে জিজিকে দেখার পর মনে হচ্ছিল জিজি ওই রাতের মেয়েটি, কিন্তু তিয়ান এখন পর্যন্ত শিওর ছিল না। আর ওকে শিওর হওয়ার জন্য এখানে জিজির সাথে থাকতে হবে, তাই জিজিকে বিয়ে করতে রাজি হয়েছে। আর সত্যি যদি জিজির ভিতরে তিয়ানের পালটা থেকে যায়, তাহলে তিয়ান যখন জিজির ভিতর থেকে ওই পালটা বের করে নেওয়ার চেষ্টা করবে, তখন হয়তো জিজির মৃত্যুও হতে পারে। তিয়ান 4 বছর আগের ওই দিনের কথাটা মনে করে, যখন তারা দুজনে নাইট স্পেন্ড করেছিল। পরের দিন সকালে যখন তিয়ানের ঘুম ভেঙে যায়, তখন ও দেখতে পায় না জিজিকে। জিজি ওকে কিছু টাকা দিয়ে চলে গিয়েছিল। জিজি ভেবেছে এই ছেলেটি কোনো মেল মডেল, আর এই কারণে তো ওর অনেক বেশি রাগ হয়েছিল জিজির ওপরে। জিজি শুধুমাত্র ওর ফায়দা তুলেছে, আর এখানে ও জিজিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। নিজের পাওয়ার ইউজ করছিল জিজির ওপরে, যাতে করে জিজিকে চেক করতে পারে, কিন্তু ও সেরকম ভাবে কোনো কিছু বুঝতে পারে না। জিজি ওখানে তিয়ানের ওই ক্যাটটিকে দেখতে পায়। এই কারণে ক্যাটটিকে অনেক বেশি আদর করতে থাকে। এরপরে তিয়ানকে বলে, চলো এখন আমরা দুজনে ম্যারিজ সার্টিফিকেট নেব। তিয়ানও রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে ম্যারিজ সার্টিফিকেট নিয়ে বাইরে আসে। জিজি বলে, আমি তোমাকে আমার ফোন নাম্বার দিচ্ছি, আমার সাথে পরে যোগাযোগ করো, এখন আমাকে আমার কাজে যেতে হবে। তিয়ানো বলে, ঠিক আছে। এতে জিজি খুশি হয়ে চলে যায়। জিজি চলে যাওয়ার পরে এখানে যে ক্যাটটি ছিল, ওই ক্যাটটি তিয়ানকে একটু টিস করতে শুরু করে। বিয়ের প্রথম দিনই তোমার বউ তোমাকে রেখে দেখো অন্য কোথাও চলে যাচ্ছে। তিয়ান বলে, তুমি তোমার মুখটা বন্ধ রাখো। আর এমনিতেও আমি ওকে বিয়ে এই কারণেই করেছি, কারণ আমি দেখতে চাই ওর ভিতরে আমার পালটা রয়েছে কিনা। পরের সিনে জিজিকে কাজের জায়গায় দেখানো হয়। জিজির বেস্ট ফ্রেন্ড জুজু ফোন করে বলে, তুমি এখনো কেন ওখানে যাওনি? তুমি জানো ওই ছেলেটি তোমার অপেক্ষা করতে করতে ওখান থেকে চলে গিয়েছে।
জিজি শকড হয়ে বলে, তুমি এটা কি বলছো? তাহলে আমি কার সাথে বিয়ে করেছি? তুমি এক্ষুনি আমার সাথে দেখা করতে আসো। ওখানে থাকা একটি মেয়ে জিজিকে বলে, এখানে একটি ছেলে অনেকক্ষণ কারোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখানে কেউ না আসায় ছেলেটি এখান থেকে চলে গিয়েছে। একটু পরে জুজু চলে আসে জিজির সাথে দেখা করতে। জিজি বলে, আমি ভুল করে অন্য একটি ছেলেকে বিয়ে করেছি। জুজু যখন তিয়ানের ছবি দেখতে পায় তখন বলে, কিন্তু ছেলেটি দেখতে হ্যান্ডসাম রয়েছে, এখন শুধু তুমি ওর সাথে আমার দেখা করিয়ে দাও, যাতে করে আমি ওকে পরীক্ষা করতে পারি। সন্ধ্যায় তিয়ানাও নিজের গেট আপ নিয়ে চলে আসে ওদের সাথে দেখা করতে। জিজি এখানে নিজের বেস্ট ফ্রেন্ড জুজুর সাথে তিয়ানের পরিচয় করিয়ে দেয়। তিয়ানের হ্যান্ডসাম লুক দেখার পর ওরা দুজনেই তো অনেক বেশি ইমপ্রেস হয়েছিল। তিয়ানকে বলে, তুমি তাহলে এখন তোমার আসল আইডেন্টি আমাদেরকে বলো। দুজনে একে অপরকে মেসেজ করে তিয়ানের অনেক বেশি প্রশংসা করতে থাকে আর তিয়ানকে নিয়ে অনেক বেশি কথা বলতে থাকে। তিয়ানের ক্যাট এই সব মেসেজগুলো দেখছিল। এরপরে তিয়ানকে এসে বলে, ভাই ওরা দুজনে এখানে তোমাকে নিয়ে কথা বলছে। তোমার ওয়াইফ আর এই মেয়েটি, তারা দুজনেই তোমাকে অনেক বেশি হ্যান্ডসাম বলছে। এদিকে দুজনে মেসেজের মাধ্যমে কথা বলতেই থাকে। তিয়ানো মনে মনে খুশি হয়ে যায়। জুজু বলে, এখন তুমি তোমার আইডেন্টি আমাদেরকে বলো, কারণ আমরা তো তোমার সম্পর্কে কোনো কিছুই জানি না। তিয়ান নিজের আইডেন্টি ওদেরকে বলতে থাকে। তিয়ান তো একজন গবলিন, তাই এখানে অনেক বেশি ঘুরিয়ে পেঁচিয়ে নিজের আইডেন্টি ওদেরকে বলতে থাকে, যেখানে তিয়ানের কোনো কথাই ওরা দুজনে ভালো করে বুঝতে পারে না, কারণ এটা তো কেউ বিশ্বাস করবে না কোনো গড পৃথিবীতে এসেছে। এরপরে তিয়ানকে মম আর ড্যাডের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। মম আর ড্যাড এটা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়, যে অচেনা কোনো একটি ছেলেকে কিভাবে বিয়ে করতে পারে। ক্যাটটি তিয়ানকে বলে, তুমি এখানে তোমার ওয়াইফের ড্যাড আর মমকে কোনো কিছু গিফট দাও। এটা শোনার পর তিয়ান তখন ওর কাছে থাকা একটি মেডিসিনের বোতল বের করে আর বলছিল, এখান থেকে আপনারা একটি করে ক্যাপসুল খেয়ে নিন, তাহলে আপনাদের বেঁচে থাকার চান্স 10 গুণ বেড়ে যাবে। মম তখন জিজিকে সাইডে নিয়ে আসে। জিজিকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে ঠিক করেছো এই ছেলেটির সাথেই থাকবে? জিজি বলে, হ্যাঁ মম, আমি এই ছেলেটির সাথেই থাকবো, কারণ ছেলেটি অনেক বেশি হ্যান্ডসাম রয়েছে আর আমি ওকে লাইকও করে ফেলেছি। মম বলে, এই ছেলেটি কি ওষুধ বিক্রি করে? জিজি বলে, আমি জানি না। মম ড্যাড প্রথমে ওটা খেতে একদমই রাজি হয় না, কারণ ওইখানে তো কোনো কোম্পানির নাম লেখাই ছিল না। আর এইটা যখন বুঝতে পারে তিয়ান তখন বলে, আপনি এটা খেতে পারেন, কোনো প্রবলেম হবে না। মম ড্যাড তখন বাধ্য হয়ে ওটা খেয়ে নেয়। এরপরে তিয়ান জিজিকে একটি ব্রেসলেট গিফট করে। জিজির কাছে এটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই ব্রেসলেটটি কোনো সাধারণ ছিল না, এটা আসলে ম্যাজিক্যাল ব্রেসলেট। আর এই ব্রেসলেটের মাধ্যমে তিয়ান জানতে পারবে জিজি কখন কোথায় কোন বিপদে পড়ছে। ক্যাটটি বলে তিয়ানকে, তুমি পাগল নাকি? হিউম্যানকে এরকম গিফট কে দেয়? এরপরে তারা সবাই একসাথে খাবার খেতে বসে। এখানে ড্যাড তিয়ানকে শুধু একটু ড্রিঙ্ক করিয়েছিল আর একটুতেই তিয়ান এখানে অজ্ঞান হয়ে যায়। তিয়ানকে রুমে নিয়ে আসে। জিজিকে বলে তিয়ানের খেয়াল রাখতে। তিয়ান একটু মাতাল ছিল আর একটু অজ্ঞান অবস্থায় ছিল, তাই এখানে ও জিজিকে হাগ করে ঘুমিয়ে পড়ে। জিজিও তিয়ানকে কোনো কিছুই বলে না। বাহিরে মম আর ড্যাড বলে, খুশি হয়েছে জিজি এখন বিয়ে করেছে, তাহলে আর জিজি কখনোই নিজের অতীতের কথাগুলো জানতে চাইবে না আর ওর অতীতের কথাগুলো মনেও পড়বে না। জিজির অতীতে কি এমন রয়েছে তা আমরা একটু পরে জানতে পারবো। তিয়ানের যখন ঘুম ভেঙে যায় তখন ও দেখতে পায় জিজিকে, আর জিজিকে ও হাগ করে ঘুমিয়েছিল। জিজিকে দেখছিল। তখন ক্যাটটি এসে বলে তিয়ানকে, জিজি তোমার সাথে কোনো কিছুই করেনি। একটু পরে মম আর ড্যাড জিজির সব জিনিসপত্রগুলো তিয়ানের গাড়িতে তুলে দিচ্ছিল, কারণ আজ থেকে জিজি তিয়ানের বাসায় গিয়ে থাকবে। মম ড্যাড চাচ্ছিল জিজি যেন সবকিছু ভুলে গিয়ে এখন তিয়ানের সাথে হ্যাপিতে থাকতে পারে, তাই জিজিকে জোর করেই পাঠিয়ে দেয়। জিজি তিয়ানের সাথে যেতে একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু এরপরে ওকে যেতে হয়। তিয়ান জিজিকে জিজির কাজের জায়গায় ড্রপ করে দেয়। জিজি ওকে বাই বলে। তিয়ান বলে, আমি সন্ধ্যায় এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। জিজি খুশি হয়ে ভিতরে চলে যায়। আর এখানে ক্যাটটি বলছিল তিয়ানকে, আমার মনে হয় তুমি এই হিউম্যান মেয়েটিকে ভালোবেসে ফেলবে। তিয়ান বলে, এটা কখনোই হবে না। জিজি যখন ভিতরে এসেছিল তখন একজন জিজিকে জিজ্ঞাসা করে, তোমার হাতে এত সুন্দর ব্রেসলেট এটা তোমাকে কে দিয়েছে? জিজি বলে, আমি যে তিয়ানকে বিয়ে করেছি তিয়ান এটা আমাকে গিফট করেছে। সবাই জিজির কথাটি শোনার পর খুশি হয়ে যায়। জিজি নিজের কাজ করতে থাকে। একটু পরে তিয়ানের ক্যাট এখানে চলে আসে জিজির কাছে, আর জিজি ওকে দেখার সাথে সাথে ওকে আদর করতে শুরু করে। আসলে ও তো ইচ্ছা করে এখানে এসেছে যাতে করে জিজিকে দেখে রাখতে পারে আর জিজির কোনো ক্ষতি না হয়। একটু পরে এখানে লু নিজের গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসে আর সকল কাস্টমারদেরকে দূরে সরিয়ে দিয়ে ও সবার প্রথমে চলে যায়। আর এখানে যে কলিগরা ছিল তাদের সাথে অনেক বেশি রুড ব্যবহার করে।
একটু পরে এখানে জিজিকে দেখতে পায়। ও জিজিকে দেখার পরে বলে, তোমার সাথে অনেকদিন পর দেখা হয়েছে। কিন্তু জিজি তো ওকে চিনতে পারে না। জিজিকে বলে, কতদিন আর আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে। জিজিকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার জন্য জিজির সাথে জোর করছিল। তখন জিজির হাতে থাকা ওই ম্যাজিক্যাল ব্রেসলেটের লাইট জ্বলতে থাকে। অন্যদিকে তিয়ান এটা বুঝতে পারে জিজি এখন অনেক বেশি বিপদে রয়েছে, তাই ও অনেক বেশি রেগে যায় আর এখানে নিজের পাওয়ারটাও ইউজ করে, একটি পোর্টাল খুলে ফেলে। এরপরে ওই পোর্টালের ভিতরে প্রবেশ করে। তিয়ান যখন এই ম্যাজিকটা করেছিল তখন সময় থেমে যায়, আর একটু পরে এখানে তিয়ানও চলে আসে। এখানে সবাই তখন একদম পুরো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে। তিয়ান যখন জিজির হাত ধরে তখন সবকিছু স্বাভাবিক হয়ে যায়। জিজি হঠাৎ করে তিয়ানকে দেখতে পেয়ে অনেক অবাক হয়। এরপর তিয়ানকে বলে, আমার কেন জানি মনে হয়েছিল কিছুক্ষণের জন্য এই সময়টা থেমে গিয়েছে। ক্যাটটি বলে, সাধারণ একটি মেয়ে হয়ে এটা কিভাবে বুঝতে পারবে কিছুক্ষণের জন্য সময় এখানে থেমে গিয়েছিল। এইদিকে লুয়ের উপরে এখনো ম্যাজিক রয়েছিল, আর লু তো রাস্তায় চলে এসেছিল। এখানে ওর গার্লফ্রেন্ড লুকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে। তখনই তিয়ান লুকে ভিতরে নিয়ে আসে। লুকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু এখানে জিজি অজ্ঞান হয়ে গিয়েছে। এটা দেখার পর ও জিজিকে নিয়ে বাসায় চলে আসে। জিজির পাশে বসেছিল যতক্ষণ পর্যন্ত না জিজির জ্ঞান ফিরে আসে। আর জিজি এখানে ঘুমের ভিতরে একটি স্বপ্ন দেখে। 5 বছর আগে জিজি একটি ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে, কিন্তু ও ছেলেটির ফেস ভালোভাবে বুঝতে পারে না। তখন ঘুম থেকে উঠে পড়ে, একটু ভয় পেয়ে গিয়েছিল। আর এখানে তিয়ানকে দেখার পর ও তিয়ানকে হাগ করে নেয়। তিয়ান তখন নিজের পাওয়ার ইউজ করে জিজির অতীতে কি হয়েছিল এটা দেখার চেষ্টা করে, কিন্তু ও সেরকম ভাবে কোনো কিছু বুঝতে পারে না। অন্যদিকে লুকে হসপিটালে দেখানো হয়। লুয়ের কাছে ওই ক্যাটটি এসেছে আর নিজের অনেক ভয়ঙ্কর একটি রূপ দেখায় লুকে। লু এতে অনেক ভয় পেয়ে যায়। ও সবাইকে এই কথাটি বলে, আমি এখানে একটি মনস্টারকে দেখেছি। কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। লু তখন নিজের গার্লফ্রেন্ডকে বলে, তাহলে তুমি এখানে আমার সাথেই থাকো। আর এখানে ওর গার্লফ্রেন্ডকে দেখার পর আমরা এটা ভালো করে বুঝতে পারি আসলে লুয়ের এই গার্লফ্রেন্ড লুকে লাইক করে না, শুধু লুয়ের টাকার জন্য লুয়ের সাথে রয়েছে। আর লু এখানে রেগে বলছিল, আমি তো ওই জিজিকে কিছুতেই ছাড়বো না, ওকে একদম শেষ করে দেব। এরপরে তিয়ানকে দেখানো হয় এখানে বাসায় কুকিং করছিল জিজির জন্য। তিয়ান অনেকদিন ধরেই তো পৃথিবীতে রয়েছে, তাই এখন কুকিং করাও শিখে গিয়েছে। জিজি এক নজরে তিয়ানকেই দেখতে থাকে। ওর কাছে তিয়ানকে অনেক বেশি ভালো লাগছিল। তিয়ানকে দেখে স্মাইল করে। তিয়ানও তখন জিজিকে দেখার পর স্মাইল করে। জিজি ওখান থেকে উঠে রুমে চলে আসে। এখানে নিজের বেস্ট ফ্রেন্ডের কাছে ফোন করে। ওর বেস্ট ফ্রেন্ডকে বলে, তুমি কি কোনো লু নামের ছেলেকে চিনো? আর সে আমাকে বলছিল সে আমার ক্লাসমেট, আজ তার সাথে আমার দেখা হয়েছিল। এখানে ফ্রেন্ড তো অনেকটাই বেশি অবাক হয়ে যায়, সাথে ভয় পেয়ে যায়। জিজ্ঞাসা করে জিজিকে, ও কি তোমাকে বিরক্ত করেছে আর তোমাকে কি কি বলেছে? জিজি বলে, আমাকে সেরকম কোনো কিছু বলতে পারেনি, এর আগে ওখানে তিয়ান এসেছে, কিন্তু তুমি কি ওকে চেনো? ফ্রেন্ড বলে, ওর সাথে তোমার কথা বলার কোনো দরকার নেই, আর ওই ছেলেটি 1 নম্বরের বাজে। জুজু ফোন রেখে দেয়। তাড়াতাড়ি করে তিয়ানের মম আর ড্যাডের কাছে ফোন করে এই বিষয়টি জানায়। মম আর ড্যাড যখন এটা জানতে পারে অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে লুয়ের জন্যই তো 5 বছর আগে জিজির সাথে এইসব কিছু ঘটেছে, আর এখন যদি লু আবারও জিজিকে বিরক্ত করতে শুরু করে তাহলে জিজি কখনোই হ্যাপিতে থাকতে পারবে না। রাতে তিয়ান নিয়ে আসে জিজিকে একসাথে ডিনার করার জন্য, আর নিজের বানানো খাবারগুলো এখানে জিজিকে খেতে বলে। তখন এখানে ক্যাটটিকেও দেখতে পায়। জিজি ক্যাটটিকে আদর করতে শুরু করে আর বলছিল, তুমিও কি আমাদের সাথে এই খাবারগুলো খাবে? তখন তিয়ান বলে, আমার ক্যাট এই খাবারগুলো খায় না, ওকে আমি বাহিরে রেখে আসছি। তিয়ান নিজের ক্যাটকে তখন বাহিরে রেখে দেয়। এরপরের সিনে তাদের দুজনকে বেডরুমে দেখানো হয়। একই বেডে ঘুমানোর জন্য এসেছে, আর এই কারণে দুজনই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তিয়ান ভাবে, দেরি করলে চলবে না, আমাকে আমার কাজ কমপ্লিট করতে হবে। তাই এখানে জিজির কাছে চলে আসে আর জিজিকে বলে, আমাদের দুজনের বিয়ে হয়েছে। এরপর আর কি, ও জিজিকে কিস করতে শুরু করে। আসলে চাচ্ছিল এরকমটি করলে হয়তো জিজির ভিতরে যে ওর পাল্টি রয়েছে ওটা বের হয়ে আসবে, কিন্তু ওদের দুজনকে ডিস্টার্ব করার জন্য ভিতরে একটি বাচ্চা ছেলে চলে আসে। আর এই বাচ্চা ছেলেটি অন্য কেউ নয়, তিয়ানের যে ক্যাটটি রয়েছে ওই ক্যাট। জিজি এই কারণে তিয়ানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তিয়ান এখানে ওর ক্যাটকে দেখার পর অনেক বেশি বিরক্ত হয়ে যায়। জিজি মনে করে হয়তো এই বাচ্চা ছেলেটি তিয়ানের কোনো কাজিনের বেবি হবে, আর এখানে বলে যে ঠিক আছে আমি ওকে নিয়ে বাইরে চলে যাচ্ছি। তিয়ান তখন ক্যাটকে নিয়ে বাইরে আসে আর অনেক বেশি বকা দিতে শুরু করে, তুমি আমার পারমিশন ছাড়া কখনোই হিউম্যান হতে পারবে না, আর কখনো জিজির সামলাতে হওয়ার চেষ্টাও করবে না, এখন চলো এখান থেকে। ক্যাটটি তিয়ানকে নিয়ে ঘুমাতে চাচ্ছিল, কিন্তু তিয়ান এতে অনেক বিরক্ত হয়ে যায়। মনে মনে ভাবছিল, কোথায় আমি জিজির সাথে ছিলাম আর এখন কিনা এর সাথে থাকতে হচ্ছে।
এদিকে জিজিও একটু আগে যা হয়েছে ওটা ভেবে লজ্জা পেতে থাকে। পরের দিনের সিন দেখানো হয়, তারা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করার জন্য বসে। ক্যাট এখন হিউম্যান হয়ে রয়েছে। তিয়ান এতে একদমই হ্যাপি ছিল না। জিজি ওদেরকে বাই বলে এখান থেকে চলে যায়, ওরাও জিজিকে বাই বলে। জিজি যখন নিজের কাজের জায়গায় এসেছিল তখন দেখতে পায় এখানে তো লু কিছু গুন্ডাদেরকে পাঠিয়ে দিয়েছে ওদেরকে বিরক্ত করার জন্য। গুন্ডারা চাচ্ছিল সবটি ভাঙচুর করবে, কিন্তু তিয়ান সব বন্ধ করে দেয় আর গুন্ডাদেরকেও বাইরে বের হয়ে আসতে হয়। তিয়ান ওখান থেকে নিজের মম আর ড্যাডের কাছে আসে। এখানে মম আর ড্যাডকে জিজ্ঞাসা করে 5 বছর আগে আমার সাথে কি হয়েছিল, আর আমি এখন এটা জানতে পেরেছি। আমার মেমোরি লস হয়েছে, তাই আপনারা আমাকে বলুন আমার সাথে কি হয়েছে। মম একটু কান্না করে তিয়ানকে বলে, তুমি 5 বছরের কোনো কথাগুলো জানতে চেও না, আর তোমার সাথে সেরকম কোনো কিছুই হয়নি। এখন তোমার বিয়ে হয়েছে, তাই ওই সব কিছু ভুলে যাও। জেজি রেগে চলে যেতে নিয়েছিল। মম বলে, তাহলে তিয়ানের কি হবে? জেজি বলে, তিয়ানকে আমি কখনোই ছেড়ে দেব না, কারণ তিয়ান আমার হাজবেন্ড। এটা শোনার পর মম একটু খুশি হয়। এরপরে জিজিকে দেখানো হয় পার্কে। এখানে ও পার্কে বসেছিল, লুয়ের বলা কথাগুলো মনে করে। আর ও চেষ্টা করছিল নিজের 5 বছর আগে কি হয়েছিল ওটা মনে করার, কিন্তু মনে করতে পারে না। শুধু এটুকুই মনে হচ্ছিল ও কারোর সাথে নাইট স্পেন্ড করেছে। তখনই ওই গুন্ডারা এখানে আসে জিজিকে বিরক্ত করার জন্য। আমরা এখানে একটি বাচ্চা কিউট মেয়েকে দেখতে পাই। বাচ্চা মেয়েটির কাছে পাওয়ার রয়েছিল, আর এখানে ওই গুন্ডাদের ওপরে পাওয়ার ইউজ করে, যার কারণে গুন্ডারা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। বাচ্চা মেয়েটি তখন চলে আসে জিজির কাছে আর জিজিকে মম বলতে থাকে। জিজি এখানে হঠাৎ করে বাচ্চা মেয়েটিকে দেখার পর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি এখানে একা একা কেন এসেছো? এরপরে দেখতে পায় বাচ্চা মেয়েটির শরীরে অনেক বেশি আঘাতের চিহ্ন। জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কে করেছে? কিউট মেয়েটি বলে, যার নাম মিমি। আমার অ্যাডপ্টিভ মম আর ড্যাড আমাকে অনেক বেশি মারধর করে, তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আসলে এই কিউট বেবিটা জিজির নিজের পাওয়ার ইউজ করে নিজের মমকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। জিজি বলে, তাহলে চলো, তুমি কিছুদিন আমার বাসায় থাকবে। মিমি তো অনেক খুশি হয়, কারণ ও নিজের মমের কাছে থাকার জন্য এসেছে। চলে যাওয়ার আগে এখানে আবারও পাওয়ার ইউজ করে গুন্ডাদেরকে থামিয়ে দেয়। গুন্ডারা তখন অনেক ভয় পেয়ে যায়, আমাদের সাথে কি হয়েছিল। বাসায় দেখানো হয় তিয়ানকে যখন কুকিং করছিল, তখন হঠাৎ করে ওর পালের স্মেল পেতে থাকে আর ভাবছিল তাহলে কি ওই লোকটি আমার আশেপাশেই রয়েছে যার ভিতরে আমার পাল রয়েছে। ক্যাটটিও এটা ভালো করে বুঝতে পারে, তাই চলে আসে তিয়ানের কাছে। তিয়ানকে এটা বলে। তারা যখন বাহিরে যাচ্ছিল চেক করতে, তখন দেখতে পায় এখানে জিজি একটি মেয়েকে নিয়ে বাসায় এসেছে। আর বাচ্চা মেয়েটিকে দেখার কারণে তিয়ানের সন্দেহ আর বাচ্চা মেয়েটির উপরে যায় না। জিজি বলে, এই বাচ্চা মেয়েটির মম আর ড্যাড তাকে অনেক বেশি অত্যাচার করে, তাই আমি নিয়ে এসেছি, কিছুদিন ওকে এখানে রাখবো। ক্যাটটি বলে, মাস্টার, তাহলে আপনার পালের স্মেল আমরা কোথা থেকে পেয়েছি? সে কে হতে পারে? তারা এটা নিয়ে ভাবছিল। তখনই জিজি আবার মিমিকে নিয়ে এখানে চলে আসে। তারা সবাই একসাথে খাবার খেতে বসে। মিমি এখানে ইচ্ছে করে এসেছে নিজের মমকে প্রোটেক্ট করার জন্য। যে বলে তিয়ানকে, আমি এই মেয়েটিকে কিছুদিন বাসায় রাখবো আর রাতে আমার সাথেই থাকবে। তিয়ান বলে, আমার কোনো প্রবলেম নেই। জি মিমিকে নিয়ে চলে যায়। এদিকে আমরা তিয়ানকে দেখতে পাই রেগে বলে, প্রথমে তো এই ক্যাটটি ছিল, আর এখন না জানি এই মেয়েটি কোথা থেকে এসেছে। রাতে ও নিজের প্র্যাকটিস করছিল, এখন তো আর জিজির সাথে ঘুমাতে পারবে না। অন্যদিকে জিজি মিমিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হসপিটালে লুয়ের সাথে ওর লোকটি দেখা করতে যায় আর বলে, আমরা তো ওই মেয়েটির কোনো ক্ষতি করতে পারিনি, বরং ওখানে আমাদের সাথে অন্য কিছু ঘটে গিয়েছে। লু রেগে বলে, এবার যা করার আমাকেই করতে হবে। এরপরে দেখানো হয় জিজিকে। আসলে এখানে তিয়ান তো গিয়েছে শাওয়ার নিতে, আর ও জিজিকে বলে ড্রেস দেওয়ার জন্য। ওর প্ল্যান ছিল যে এখানে ও জিজিকে নিজের কাছে টেনে নেবে, বাট জিজি এরকম কোনো কিছু হতেই দেয় না। একটু পরে তিয়ান বাহিরে চলে আসে, জিজির কাছে চলে যায়, কিন্তু তখন হঠাৎ করে ওর নিজের শরীরের ভিতরে একটু পরিবর্তন হতে শুরু করে আর ভয় পেয়ে যায়। জিজি যদি এটা দেখে নেয় তাহলে তো নিজের আসল আইডেন্টি আর লুকাতে পারবে না। এই কারণে জিজিকে এটা বুঝতে দেয় না। জিজিকে জিজ্ঞাসা করে, তোমার কি বেবি অনেক বেশি পছন্দ? জিজি বলে, হ্যাঁ। তিয়ান বলে, তাহলে চলো আমরা নিজেদের বেবি নিয়ে আসি। এরপরে ও যখন জিজিকে কিস করতে নেবে, তখনই জিজির কাছে একটি মেসেজ চলে আসে। তাই জিজি তিয়ানকে বলে, আমাকে এখন যেতে হবে। জিজি ওকে এরকম ভাবে রেখে চলে গিয়েছে, এই কারণে একটু রেগেও যায়। জিজি নিজের ফোনে আসা মেসেজগুলো দেখতে থাকে। এই মেসেজগুলো ওকে লুক করেছিল, যেখানে জিজি হসপিটালে রয়েছে আর জিজির প্রেগনেন্সির রিপোর্ট দিয়েছিল জিজিকে। জিজি তো এইসব কিছু দেখার পর অবাক হয়ে যায়। এখানে মিমি দেখতে পায় নিজের মমকে অনেক বেশি আপসেট। মিমি ভাবে যে মিমির জন্যই মম এখানে আপসেট রয়েছে। একটু পরে তিয়ানো চলে আসে। জিজি তখন বলে, আমাকে এখন বাইরে যেতে হবে। জিজি নিজের বেস্ট ফ্রেন্ড জুজুর কাছে চলে আসে। জুজু ওকে হঠাৎ করে দেখার পর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো, নাকি তিয়ানের সাথে ঝগড়া হয়েছে?
জিজি বলে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি আমাকে বলো যে 5 বছর আগে আমার সাথে কি কি হয়েছে। আমার কোনো কিছু মনে নেই। এই দেখো, এখানে ও জুজুকে নিজের ফোনে আসা ওই মেসেজগুলো দেখায়। জুজু এইসব কিছু দেখার পর অবাক হয়ে বলে, এই সব কিছু মিথ্যে, তুমি ওই লুয়ের কথা একদমই বিশ্বাস করো না। জিজি বলে, আমি জানি লু কোনো মিথ্যে কথা বলেনি, তোমরা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, তাই আমাকে সত্যিটা বলো। জুজু তখন বাধ্য হয়ে জিজিকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সবকিছু বলে দিচ্ছি, আমি আর তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাই না। 5 বছর আগে আমি তোমাকে নিয়ে একটি ক্লাবে গিয়েছিলাম, ওখানে আমি অনেক বেশি ড্রিঙ্ক করতে বিজি ছিলাম, তাই তোমার উপরে ভালোভাবে নজর রাখতে পারিনি। তখন লু তোমাকে ড্রিঙ্ক করার অফার করেছিল, ওটার ভিতরে ড্রাগস মেশানো ছিল। লু তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, কিন্তু তুমি এর আগে নিজেকে কাভার করে নিয়েছিলে, কিন্তু ভুল করে অন্য কোনো ছেলের সাথে নাইট স্পেন্ড করে নিয়েছো। এই সবকিছু আমার ভুলের কারণেই হয়েছে। আমি যদি ওই দিন তোমার উপরে ভালোভাবে খেয়াল রাখতাম তাহলে তোমার এত বড় ক্ষতি হতো না। আর ওই ঘটনার পর তুমি প্রেগনেন্ট হয়েছিলে। তুমি যখন এই কথাটি জানতে পেরেছিলে তখন তুমি বেবিটিকে কিছুতেই নষ্ট করতে চাওনি, তুমি চেয়েছিলে বেবিটিকে পৃথিবীতে নিয়ে আসবে। কিন্তু একদিন হঠাৎ করে তোমার অনেক বাজেভাবে একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তখন তোমার অনেক বেশি পেটে ব্যথা লেগেছিল, আর এরপরে তোমার অপারেশন করা হয়, যেখানে তুমি একটি বেবিকে জন্ম দিয়েছিলে। জিজি সত্যিটা জানার পর অনেক বেশি কষ্ট পায়। ও বলে, তাহলে আমার বেবিটি কোথায়? আর এটাও ভাবছিল, তাহলে আমি তো তিয়ানের যোগ্য হতে পারবো না, যেহেতু আমি অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করেছি, আমার একটি বেবিও রয়েছে। কথাগুলো তিয়ান জানার পর আমার সাথে একদমই থাকবে না। জিজি বাসায় চলে আসে, তিয়ানকে বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে। তিয়ানকে রুমের ভিতরে নিয়ে আসে, এরপরে তিয়ানকে বলে, আমি এখন তোমাকে ডিভোর্স দিতে চাই। তিয়ান বলে, হঠাৎ করে তুমি এই কথাটা কেন বলছো, কোনো কারণ রয়েছে? জিজি বলে, কোনো কারণ নেই, কিন্তু তুমি যখন আমার অতীত সম্পর্কে জানতে পারবে তখন তুমি কিছুতেই আমার সাথে থাকতে চাইবে না। তিয়ান বলে, তোমাকে এটা কে বলেছে? আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, আর কখনোই আমি তোমাকে ডিভোর্সও দেব না। জিজি বলে, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। জিজি ওকে বলে, আমার একটি বেবি রয়েছে, দেখো তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। জিজি এখান থেকে চলে যায়। তিয়ান যেতে চাচ্ছিল, কিন্তু তখন ওর নিজের পাওয়ারটা বের হয়ে পড়ে, নিজের আসল রূপে আসতে শুরু করে, তাই জিজিকে বাধা দেওয়ার জন্য বাইরে যেতে পারে না। জিজি অনেক আপসেট ছিল। মিমি জিজির কাছে চলে আসে। জিজি মিমিকে দেখার পর মনে মনে বলে, আমার বেবিটাও হয়তো আজ এত বড়ই হয়েছে। মিমি জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। জিজি বলে, এখন তুমি তোমার মম আর ড্যাডের কাছে ফিরে চলো। মিমি বলে, তাহলে প্রথমে তুমি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, ওখান থেকে আমার মম আর ড্যাড এসে আমাকে নিয়ে যাবে। পরের সিনে দেখানো হয় জিজি তো মিমিকে মিমির মম আর ড্যাডের কাছে নিয়ে এসেছে, কিন্তু এখানে মিমির মম তো মিমিকে অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি কেন বাসা থেকে পালিয়ে গিয়েছো। মিমি বলে, আপনারা কিভাবে বাচ্চা একটি মেয়ের সাথে এরকম ব্যবহার করতে পারেন? কিন্তু এখানে ওই হাজবেন্ড আর ওয়াইফ জিজির সাথে অনেক বেশি বাজে ব্যবহার করে, আর মিমিকে জোর করে এখান থেকে নিয়েও যায়। এটা দেখার পর জিজি অনেক বেশি আপসেট হয়ে যায়। এদিকে তিয়ানকে দেখানো হয়, তিয়ান এখনো এটাই ভাবছিল হঠাৎ করে কেন জিজি ওকে ডিভোর্স দিতে চাচ্ছে। এর পেছনে জিজির কি এমন কারণ থাকতে পারে? জিজি নিজের বাসায় ছিল, তখন লু ফোন করে জিজিকে বলে, তুমি কি সবকিছু জানতে চাও? তাহলে আমার সাথে দেখা করো, আমি তোমাকে বলবো 5 বছর আগে তোমার সাথে কি কি হয়েছে, আর তোমার বেবিটা এখন কোথায় রয়েছে। ওকে একটি লোকেশন বলে দেয়। জিজিও যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এইদিকে লুকে দেখানো হয়, এখানে লু আর লুয়ের গার্লফ্রেন্ড তারা তো মিমিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। একটু পরে এখানে জিজিও চলে আসে। মিমি জিজিকে দেখার পর অনেক খুশি হয়ে যায়, ওর মম এখানে এসেছে। তখন জিজি বলে মিমিকে, তুমি এখান থেকে চলে যাও, আমি ওই বাজে আঙ্কেলের সাথে কথা বলবো। লু বলে, এখান থেকে তোমরা কেউ বাইরে চলে যেতে পারবে না আমার পারমিশন ছাড়া। জিজি বলে, তুমি এই বাচ্চা মেয়েটিকে কেন নিয়ে এসেছো? বাচ্চা মেয়েটিকে এখান থেকে যেতে দাও, তুমি তো আমার সাথে কথা বলতে চাও। লু বলে, হ্যাঁ আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার উপর থেকে বদলা নেওয়ারও রয়েছে, কিন্তু একেও তো আমি হাতছাড়া করতে পারবো না। ওর গার্লফ্রেন্ড তখন মিমিকে বাইরে নিয়ে এসে কারের ভিতরে বসিয়ে দেয়, চুপচাপ এখানেই থাকতে বলে। ওপরে লুকে দেখানো হয় ও তো জিজির কাছে যেতে শুরু করে। জিজি লুকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু লু ওর কোনো কথাই শুনছিল না, ওর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু কিক মেরে এখান থেকে পালানোর চেষ্টা করে। কারের ভিতরে মিমি একটি ফোন থেকে ও তিয়ানের কাছে মেসেজ করে সবকিছু বলে। তিয়ান এটা দেখার পর বুঝতে পারে এখন জিজি প্রবলেমে রয়েছে, তাই আবারও এখানে ক্যাটটিকে সাথে করে নিয়ে বের হয়ে পড়ে। ততক্ষণে লু ধরে নিয়েছিল জিজিকে। জিজিকে বলে, নিজে যে কারটি দেখছো ওই কারের ভিতরে তোমার বেবি রয়েছে। জিজি ওর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, এমনটি করার সময় জিজি উপর থেকে নিচে পড়ে যায়, আর তখনই এখানে আছিল তিয়ান, কিন্তু তিয়ান আসতে অনেকটাই বেশি লেট করে ফেলেছে। জিজি ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার কারণে ওখানেই মারা যায়। আর এইটা দেখার পর তিয়ান একদমই বিশ্বাস করতে পারছিল না জিজি এরকম ভাবে ওকে ছেড়ে চলে যাবে।
জিজিকে ধরে কান্না করতে থাকে। এটা দেখতে পেয়েছিল মিমি, আর মিমির মুখটা ধরে রেখেছিল লুয়ের গার্লফ্রেন্ড। ও বলে এখানে তো মম মারা গিয়েছে, তাহলে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। জিজিকে মৃতভাবে দেখার পর তিয়ান বলে জিজি কিছুতেই মারা যেতে পারে না, আমি জিজিকে আবারও বাজিয়ে তুলবো নিজের পাওয়ার ইউজ করে। ও নিজে সম্পূর্ণ পাওয়ার ইউজ করতে শুরু করেছিল, আর যেটা দেখার পর ক্যাট এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। বলছিল তুমি যদি এরকমটি করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, তাই তুমি এটা করো না, জিজি মারা গিয়েছে। কিন্তু তিয়ান ওর কোনো কথা শোনে না। ও জিজির সম্পর্কে পড়তে শুরু করে, যেখান থেকে ও জানতে পারে জিজির তো 5 বছর আগে মারা যাওয়ার কথা ছিল। কিন্তু জিজির ভিতরে যেহেতু তিয়ানের পাল ছিল, তাই জিজি তখন মারা যায়নি। এখন জিজির কাছে ওই পালটি নেই, পালটি রয়েছে জিজির বেবির কাছে। জিজির কাছে শুধুমাত্র পালের কিছুটা পাওয়ার রয়েছে। তিয়ান নিজের সম্পূর্ণ পাওয়ার ইউজ করে জিজিকে বাঁচানোর চেষ্টা করে, এর জন্য তিয়ানকে শাস্তিও পেতে হবে। এইদিকে লু অনেক বেশি ভয় পেয়ে যায়, জিজি তো মারা গিয়েছে, তাহলে এই মেয়েটির কি করব। মেয়ে এখানে অনেক বেশি রেগে গিয়েছিল, নিজের ভিতরে থাকা সব পাওয়ার ইউজ করে ওদের সবার ওপরে, আর ওদের সবাইকে বশ করে ফেলে। এই কারণে সবাই তখন ছাদের একদম মুড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তিয়ান হঠাৎ করে বুঝতে পারে ওর মতনই কেউ একজন এখানে পাওয়ার ইউজ করেছে, আর ক্যাটটিও এটা দেখতে পায় যে এখানে অনেকেই মারা যাচ্ছে। তিয়ান ওপরে আসার পর মিমিকে দেখতে পায়, মিমি একসাথে অনেক বেশি পাওয়ার ইউজ করার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। তিয়ান এখানে কাউকে দেখতে পায় না, তাহলে পাওয়ারটা কে ইউজ করেছে। এখন পর্যন্ত মিমিকে সন্দেহ করছিল না। মিমিকে নিয়ে ওখান থেকে বাইরে আসে, যেখানে বাইরে এতগুলো ডেড বডি দেখতে পায়। ক্যাট বলে তুমি একজনকে বাঁচানোর জন্য দেখো কতজনকে মেরে ফেলেছো। তিয়ান বলে আমি একদমই ওদেরকে মারিনি। ক্যাট বলে তাহলে কি ওরা নিজের ইচ্ছা থেকে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, তোমার এটা মনে হয়? তিয়ান বলে ফালতু কথা না বলে এখন তুমি তোমার কাজ করো, সবার ভিতর থেকে ওদের সেলগুলো কালেক্ট করতে থাকো। ক্যাটটি তখন নিজের পাওয়ার ইউজ করে, আর এখানে যতগুলো ডেড বডি ছিল তাদের সবার ভিতর থেকে সেলগুলো ও নিজের ভিতরে নিতে শুরু করে। তখন এখানে জিজির জ্ঞানটাও ফিরে আসে, হয়তো তিয়ানের কারণে জিজি আবারও বেঁচে উঠেছে। মিমিকে তাড়াতাড়ি করে ক্যাটের কাছে দিয়ে দেয়, আর এরপরে ও চলে গিয়েছিল জিজির কাছে। দেখতে পায় জিজি এখন সুস্থ হয়ে গিয়েছে। জিজি অনেক অবাক হয়ে যায়, আমি তো অনেক উঁচু থেকে পড়েছি, তাহলে কিভাবে বেঁচে থাকতে পারি। তিয়ান বলে আমি তোমাকে বলেছি না আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, আমি তোমার কিছুই হতে দেব না। এরপরে জিজি দেখতে পায় মিমি এখানে একদমই ঠিক রয়েছে, তাই অনেক খুশি হয়ে যায়, আর এখন জানতে পেরেছে মিমি হচ্ছে ওর আসল মেয়ে। এরপরে তারা সবাই বাসায় চলে আসে। এখানে জিজি বলছিল আমাকে মিমিকে দাও, কিন্তু বলে তিয়ান আমি মিমিকে শুইয়ে দেব, আর আমি কখনোই তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। জিজি মনে মনে ভাবে একদম ঠিক কথাই বলেছে তিয়ান। রাতে তিয়ানকে আবারও ক্যাটের সাথে ঘুমাতে হয়। পরদিন সকালে জিজির অপেক্ষা করতে থাকে। জিজি তিয়ানের কাছে আসার পর তিয়ানকে বলে চলো আমরা দুজনে আলাদা হয়ে যাই। তিয়ান জিজ্ঞাসা করে আবার কি হয়েছে, সবকিছু তো ঠিকই ছিল, তাহলে আবার কেন ডিভোর্সের কথা বলছো? জিজি বলে কারণ আমার একটি বেবি রয়েছে, আর আমি তোমার সাথে থেকে তোমাকে ঠকাতে পারবো না, তাই আমাদের দুজনের জন্য ভালো হবে আমরা আলাদা হয়ে যাই। তিয়ান বলে আমি তোমাকে কিছুতেই আলাদা হতে দেব না, আমি বলেছি না আমার কোনো প্রবলেম নেই, তুমি যে রকমই থাকো না কেন, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো, আর আমি তোমাকে ভাবার জন্য একটি চান্স দিচ্ছি। জিজি আবারও ওকে কিছু বলতে চাচ্ছিল, তখন তিয়ান ওকে কিস করে ওকে থামিয়ে দেয়। জিজিকে বলে ভেবেচিন্তে আমাকে উত্তর দেবে, আমি তোমাকে ডিভোর্স দেব না। এরপরে জিজি এখানে ক্যাটকে আদর করতে থাকে, আর বলছিল আমি কিভাবে তিয়ানকে বলবো যে আমি তিয়ানের জন্য যোগ্য না, আমার একটি বেবি রয়েছে, যেখানে তিয়ানের এখন পর্যন্ত বিয়েও হয়নি, আমার বাজে একটি অতীত রয়েছে, আমি কখনোই তিয়ানের যোগ্য হতে পারবো না। পরে এই কথাগুলো ক্যাট এখানে জানায় তিয়ানকে। তিয়ান বলে আচ্ছা এই ব্যাপার। ক্যাট বলে হ্যাঁ, এখানে জিজি মনে করছে যে জিজি তোমার যোগ্য না। তিয়ান বলে তাহলে তোকে এখন আমার সাথে অ্যাক্টিং করতে হবে। এরপরে তিয়ান ও ক্যাটকে নিয়ে আসে জিজির কাছে, যেখানে জিজিকে বলে এই ছেলেটি হচ্ছে আমার নিজের ছেলে, আর তোমারও মেয়ে রয়েছে, আমরা দুজনেই সেম, তাই আমরা দুজনে একসাথে ভালো একটি হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে পারবো। জিজি ভাবে যেহেতু তিয়ানেরও একটি ছেলে রয়েছে আর আমারও একটি মেয়ে রয়েছে, তাই আমি তিয়ানের কথায় রাজি হয়ে যাই। আর এমনিতেও এখন ওর কাছে তিয়ানকে ভালো লাগতে শুরু করেছে, তাই তিয়ানের কথায় রাজি হয়ে যায়। এরপরে জিজি মম আর ড্যাডের সাথে দেখা করতে আসে। মম এখানে জিজিকে বলে আমি তোমার ভালোর জন্যই এমনটি করেছি, তোমার ফিউচারের কথা ভেবে, কারণ তখন তোমার বিয়ে হয়েছিল না, কিন্তু তোমার একটি বেবি ছিল, তাই আমি ওই বেবিটিকে এমন একটি ফ্যামিলির কাছে দিয়েছি যাদের কোনো বেবি ছিল না, আর তারা ওই বেবিটিকে নিজের বেবির মতন করে মানুষ করবে। তোমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, আর এই কারণে আমরা চাচ্ছিলাম না যে তুমি ওই বেবিটাকে নিয়ে থাকো আর তোমার ফিউচার নষ্ট করো। যদি তুমি স্বাভাবিক থাকতে তাহলে আমরা ওই বেবিটিকে তোমার কাছে দিতাম, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা এইসব কিছু তোমার ভালোর জন্য করেছি।
কিন্তু এখন তুমি সত্যিটা জানতে পেরেছো আর তিয়ানের সাথেও ঝামেলা করছো। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমি মম হয়ে তোমার সাথে এমনটি করেছি, এটা যে কোনো মমই করবে তার মেয়ের ভালোর জন্য। জি জি বলে যে আপনি যা করেছেন তা আপনার দিক থেকে একদমই ঠিক, আর এই কারণে আমি আপনার ওপর রেগে নেই। আর তিয়ানকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তিয়ানের সাথেই থাকবো, কারণ আমি তিয়ানকে লাইক করি। তখন ভিতরে তিয়ানও চলে এসেছিল। জি জি পিছনে ফিরে তাকানোর পর তিয়ান আর ওর মেয়ে মিমিকে দেখতে পাই। তিয়ান বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের সবার ভালোভাবে খেয়াল রাখবো। এরপরে তাদেরকে কারের ভিতরে দেখানো হয়। এখানে যখন জি জি তিয়ানের ছেলে মানে ওই ক্যাটটিকে দেখে আর মনে মনে বলে তাহলে এটা সত্যি তিয়ানের ছেলে। তখন মিমি বলে মম, গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা কি আমাকে লাইক করে না? তখন জিজি বলে হ্যাঁ, ওনারা দুজনেই তোমাকে অনেক বেশি লাইক করে। রাতে তারা সবাই বাসায় চলে আসে আর এখানে মিমিকে পাঠিয়ে দিয়েছিল ক্যাডের সাথে থাকার জন্য। তিয়ান তখন জিজিকে কোলে উঠিয়ে নেয়, এরপরে জিজিকে রুমে নিয়ে আসে। দুজনে এখানে রোম্যান্স করতে চাচ্ছিল আর তিয়ান জিজিকে কিস করতে শুরু করে। দুজনে ফুল রোমান্টিক মুডে চলে আসে, কিন্তু তখন হঠাৎ করে তিয়ান বুঝতে পারে ওর বডি এখন একদমই স্বাভাবিক নেই। আর আমরা দেখতে পাই যে তিয়ানের বডিতে চেঞ্জিং হতে শুরু হয়েছে। আর তিয়ান ভাবছিল এইটা যদি জিজি দেখতে পায় তাহলে তো জিজি ভয় পেয়ে যাবে, তাই জিজির চোখের উপর একটি কাপড় দিয়ে দেয় আর এরপরে ও জিজির সাথে রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালে তিয়ান সবার জন্য ব্রেকফাস্ট বানায়। একটু পরে জিজিও চলে আসে। ও জিজিকে বলে তুমি কি রাতে ভালোভাবে ঘুমাতে পেরেছিলে? এরপরে ওখান থেকে চলে আসে মিমির অ্যাডপ্টিভ মম আর ড্যাডের বাসায়। এখানে এসেছিল মিমির কাজটারি ওদের নিজের নামে করে নেওয়ার জন্য। যখন মিমির অ্যাডপ্টিভ মম আর ড্যাডকে এই কথা বলে তখন মম আর ড্যাড বলে এত সহজেই কিভাবে আমি কাজটারি তোমাদেরকে দেব? 5 বছর এই শয়তান মেয়েটিকে আমরা বড় করেছি, তাহলে কিভাবে তোমাদেরকে দিতে পারি? আর যদি নিতেই চাও তাহলে আমাদেরকে অনেক বেশি টাকা দিতে হবে। তারা অনেক বেশি টাকা ডিমান্ড করতে থাকে। জিজি বলে আমি কিন্তু পুলিশকে এখানে নিয়ে আসবো, তোমাদেরকে ধরিয়ে দেব। এরপরও ওনারা দুজনে একদমই ভয় পায় না। এখানে সবার সামনে ঝামেলা করতে শুরু করে, অনেক বেশি টাকা অ্যামাউন্ট করে। আর যখন দেখছিল কোনো কাজ হচ্ছে না তখন আবার অ্যাক্টিং করতে শুরু করে। জি এতে রাজি হচ্ছিল না, কিন্তু তিয়ান বলে ঠিক আছে আমি আপনাদেরকে টাকা দেব। কত টাকা নিতে চান বলুন। এখানে ওনার ওয়াইফ তো অনেক বেশি টাকা ডিমান্ড করে বসে। আর এটা শোনার পর জি বলে তুমি একদমই টাকা দেবে না। তিয়ান বলে কোনো চিন্তা করো না। আর এরপরে ওই মহিলাকে অ্যাকাউন্ট থেকে টাকা পার করে দেয়। টাকা পাওয়ার পর ওনারা দুজনে অনেক খুশি হয়ে যায়, কিন্তু এখানে বাজে ব্যবহার করেছে তাই ক্যাড ওদের উপরে রেগে যায়। এরপরে তারা সবাই কারে আসে আর যেখানে তো অনেক খুশি ছিল জিজি, কারণ ও নিজের মেয়ে মিমির কাজটাই পেয়ে গিয়েছে। এদিকে হাজব্যান্ড আর ওয়াইফকে দেখানো হয় এত বেশি টাকা পাওয়ার পর মহা খুশি। তারা তো খুশি হয়ে নিজেদের একটি ছোট্ট গাড়ি নিয়ে যাচ্ছিল আর অনেক বেশি কথা বলতে থাকে, কিন্তু তখনই একটি ট্রাক এসে ওদের গাড়িকে অনেক জোরে এখানে ধাক্কা দিয়ে দেয়। দুজনে এটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাতে দেখানো হয় তিয়ানকে জিজির কাছে এসে ও জিজিকে একটি চাবি দেয়। জিজি বলে এটা কিসের? তিয়ান বলে এইটা হচ্ছে আমার নামে যত সম্পত্তি রয়েছে এই সব কিছুর চাবি, আর এটা আজ থেকে আমি তোমাকে দিয়েছি, তুমি এখন থেকে এই সব কিছুর মালিক হবে। এখানে ও তো নিজের হেলে থাকা সব সম্পত্তির কথাগুলোই বলছিল। জিজি কোনো কিছুই বুঝতে পারে না। যাই হয়ে যাক, এরপরে তিয়ান এখানে জিজির সাথে আবার রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালে জিজির ঘুম ভেঙে যায় নিজের মমের কল আসাতে। মম জানায় মিমির অ্যাডপ্টেড মম আর ড্যাডের অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে যখন জিজি এই কথা তিয়ানকে বলে যে এটা কিভাবে হতে পারে হঠাৎ করে, তিয়ান বলে তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। এরপরে পুরো ফ্যামিলি চলে আসে জিজির মম আর ড্যাডের বাসায়। এখানে তাদেরকে দেখার পর সবাই অনেক খুশি হয়ে যায়। এখানে আমরা জুজুকেও দেখতে পারি। জিজি আজ অনেক বেশি খুশি ছিল। জিজির ড্যাড এখানে বাচ্চাদেরকে গিফট দেয় আর এইটা দেখার পর বলছিল ক্যাড এখন কি আমাকে মানুষের বাচ্চাদের মতন এইসব নিয়ে খেলা করতে হবে? মিমিও মনে মনে এইসবই ভাবছিল, আমি কেন এইসব নিয়ে খেলা করতে যাব। তিয়ান চলে যায় জিজির মমকে কুকিং এ হেল্প করার জন্য। এদিকে দুই বেস্টি তখন একে অপরের সাথে কথা বলতে থাকে। তখন হঠাৎ করে তিয়ানের ফোনে একজনের ফোন চলে আসে, আর যেইটা কিনা একটি মেয়ে ছিল। এখানে তো তিয়ানকে তিয়ানের কাজিন ফোন করেছে, কিন্তু ওরা মনে করে যে এটা হয়তো তিয়ানের এক্স ওয়াইফ হতে পারে। জিজি প্রথমে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু জুজু বলে এমনটিই হবে, নয়তো কেন ওর কাছে একটি মেয়ের ফোন আসবে। তিয়ান এসে ফোনটা নিয়ে নেয়। এরপরে তিয়ান আবার কথা বলার জন্য এখান থেকে উঠেও চলে যায়। তখন জিজি মনে মনে ভাবে তাহলে কি সত্যি ওটা আসলে তিয়ানের এক্স ওয়াইফ? তিয়ান ভিতরে কথা বলে ওকে বলছিল যে তুমি একদমই এখানে ফোন করবে না, আর কখনোই তো আমার সাথে দেখা করতেও আসবে না। কথাগুলো আড়াল থেকে জিজিও শুনতে পায়। জিজি অনেক আপসেট হয়ে যায় আর অনেক হার্ড হয়েছিল।
রাতে তিয়ানের সাথে কোনো কথাই বলে না। তিয়ান যখন ওর কাছে আসে তখনও তিয়ানকে পাত্তা দিচ্ছিল না। এমনকি তিয়ানকে বলে, আজ আমি মিমির সাথে ঘুমাবো, এখান থেকে চলেও যাই। তিয়ান অনেক অবাক হয়ে যায় আর জিজি মিমির সাথে ঘুমানোর জন্য আসে। মিমি বলে, মম, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ একদমই হ্যাপি নেই। জিজি বলে, কে বলেছে? আমি অনেক হ্যাপি, কারণ আজ আমি তোমার সাথে থাকতে পারছি। রাতে জিজি ঘুমিয়ে গেলে মিমি তিয়ানের কাছে আসে। তিয়ান হঠাৎ করে মিমিকে দেখার পর জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কেন? মিমি বলে, আমার মম ঘুমের ভিতরে বারবার শুধু তোমার নাম নিচ্ছে। তিয়ান তো খুশি হয়ে মিমিকে বলে, তাহলে তুমি ক্যাডের সাথে খেলা করো। আর ও নিজেই চলে আসে জিজির কাছে, যেখানে ও জিজিকে বলে, তুমি যদি কোনো কিছু নিয়ে আপসেট হয়ে থাকো তাহলে আমাকে বলো, আমরা দুজনে একসাথে এটা নিয়ে কথা বলবো। জিজি মনে মনে ভাবে, আমি কি ওকে ওর এক্স ওয়াইফের কথা জিজ্ঞাসা করব? আবার বলে, ওখানে তো আমি কথা বলতে শুনেছি যেখানে তিয়ান বলেছে তার সাথে কোনো যোগাযোগ না করতে। আর তিয়ান তো বলেনি ওর এক্স ওয়াইফের কাছে ফিরে যাবে। এই কারণে তিয়ানকে বলে, কোনো কিছুই হয়নি, যদি কোনো বড় কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো। পরের দিন সকালে তিয়ানের ওই কাজিন তিয়ানের বাসায় হাজির হয়ে যায়। আসলে ওই কাজিন এখানে তিয়ানের সাথে দেখা করতে এসেছে। একটু পরে জিজি মিমিকে নিয়ে বাইরে আসে। এখানে মেয়েটিকে দেখার পর মনে করে এটা হয়তো তিয়ানের এক্স ওয়াইফ। কাজিন জিজিকে দেখতে পায়। এরপরে মিমিকে দেখার পরে বলে, এই হিউম্যান কাপস তো অনেক বেশি কিউট, এটা কার? জিজি বলে, এটা আমার মেয়ে। আর জিজি দেখতে পায় এই মেয়েটি তো অনেক বেশি সুন্দরী আর তার ড্রেস আপও অন্যরকম, তাই মিমিকে নিয়ে এখান থেকে চলে যায়। একটু পরে বাসার ভিতরে তিয়ান আসে আর নিজের কাজিনকে দেখার পর একটু রেগে জিজ্ঞাসা করে, এখানে কেন এসেছো? কাজিনস বলে, তুমি আমাকে দেখে খুশি হওনি? আমি তোমাকে কতবার বলেছি আমিও তোমার মতন হিউম্যানসদের ভিতরে থাকতে চাই। বাহিরে তখন জিজি ওদের দুজনকে কথা বলতে দেখে, তাই আপসেট হয়ে নিজের মম আর ড্যাডের বাসায় চলে যায়। এদিকে তিয়ান তো ভয় পায়, কাজিন না জানি তিয়ানকে কি বলে দিয়েছে। তিয়ান যদি ওর আসল আইডেন্টি জেনে যায়, তাই ওর কাজিনকে বলে এখান থেকে চলে যাও। কাজিন বলে, আমি ওই মেয়েটিকে সেরকম কোনো কিছুই বলিনি যে ও তোমার উপরে রাগ করবে। কাজিন রেগে তো বের হয়ে যায়, কিন্তু বলছিল আমি এখান থেকে কোথাও যাব না, আমিও হিউম্যানসদের ভিতরেই থাকবো। তিয়ান তখন জিজিকে ফোন করতে থাকে, কিন্তু জিজি ওর ফোন তুলছিল না। তিয়ান চিন্তায় পড়ে যায়, জিজি আবার কোনো বিপদে পড়ে যায়নি। এদিকে জিজি মিমিকে নিয়ে মম ড্যাডের কাছে আসে। এখানে জিজিকে আপসেট দেখার পর মম জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? জিজি বলে, তিয়ানের এক্স ওয়াইফ ফিরে এসেছে। মিমি তখনই রুম থেকে বের হয়ে যায় আর রাস্তার ভিতরে আসার পর অদৃশ্য হয়ে যায়, যেখানে ওর গ্র্যান্ডপা তো ওকে আর খুঁজেই পায় না। এদিকে আমরা কাজিনসকে দেখতে পাই, মজা করে কেক খেতে চাচ্ছিল, কিন্তু ওখানে মিমি আসে। মিমি অনেক রেগেছিল এই মেয়েটির উপরে, কারণ ওর মমকে হার্ট করেছে, তাই নিজের পাওয়ার ইউজ করে কাজিনের উপরে, যে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার মম আর আঙ্কেলের ভিতরে কেন এসেছো? মিমি নিজের পাওয়ার্স দিয়ে এখানে কাজিনের হাত বেঁধে দেয়। কাজিন তখন অনেক অবাক হয়ে যায়, এই কোনো সাধারণ হিউম্যান কাপস হতে পারে না। আর এই বাচ্চা মেয়েটির পাওয়ার্স একদম আমার ব্রাদারের মতন। পরের সিনে লুয়ের মমকে দেখানো হয়, এখানে জানতে এসেছে যে ওর ছেলেকে কে মেরে ফেলেছে আর এইসব কিছুর পেছনে আসলে কে রয়েছে, তার ক্ষতি করতে চায়। একটু পরে মিমিও বাসায় চলে এসেছিল আর এখানে গ্র্যান্ডপাকে সরি বলে, নেক্সট টাইম থেকে আর আমি একদমই বেশি স্পিডে দৌড়াবো না। হঠাৎ করে বাসার ভিতরে অনেকগুলো গার্ডসরা চলে আসে আর এখানে সবাইকে তখন দড়ি দিয়ে বাঁধতে শুরু করে। জিজি ওনাদেরকে বাধা দিতে যায়। ভেতরে লুয়ের মম চলে আসে, এখানে বলে জিজিকে, তোমার কারণে আমার ছেলে মারা গিয়েছে, তাই আজ আমি এখানে তোমার পুরো ফ্যামিলিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। সবার হাত পা বেঁধে দেয় আর রুমের ভিতরে আগুন লাগিয়ে দেয়, এমনকি বাহির থেকে ইটের দেওয়াল তুলে দিয়েছিল যাতে করে বাইরে বের না হতে পারে। ভিতরে অনেক বেশি আগুন লেগে গিয়েছিল আর সবার অবস্থা খারাপ হতে থাকে। মিমি নিজের পাওয়ার ইউজ করে নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে। জিজি দেখতে পায় ওর মেয়ে তো পাওয়ার্স জানে, বুঝতে পারে ওর মেয়ে কোনো সাধারণ হিউম্যানস না। মিমির এরকম পাওয়ার দেখার পর অনেক অবাক হয়েছিল। অন্যদিকে দেখানো হয় কাজিনসকে, ওখানে তিয়ান আর ক্যাট আসে। তিয়ান নিজের পাওয়ার ইউজ করে ওকে ঠিক করে দেয়। ক্যাটকে বলে, তুমি ওর খেয়াল রেখো, এখান থেকে চলে যায়। আর একটু পরে কাজিনস উঠে পড়ে, জিজ্ঞাসা করে, ওই মেয়েটি আসলে কার বেবি? ক্যাট বলে, ওটা জিজির বেবি, তুমি কেন আমাকে এই কথা জিজ্ঞাসা করছো? কাজিন মনে মনে বলে, ওটা কিছুতেই শুধুমাত্র জিজির বেবি হতে পারে না। তিয়ান দেখতে পায় বাড়ির ভিতরে অনেক বেশি আগুন জ্বলছে, তাই ও এখন বাড়ির ভিতরে যেতে চায়। এইদিকে ভিতরে জিজি মিমিকে বলে, তোমার কাছে পাওয়ার রয়েছে, তাহলে তুমি এখানে তোমার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাকে বাঁচিয়ে নাও, এরপরে আমাকে নেওয়ার জন্য আসবে। মিমি তো প্রথমে একদমই যেতে চায় না, কিন্তু মম বাধ্য করার কারণে ও নিজের গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাকে নিয়ে বাইরে চলে আসে। কিন্তু মিমি তো অনেক বেশি ছোট একটি বাচ্চা, তাই এখানে ও আর ভিতরে যেতে পারে না। এই কারণে কান্না করতে শুরু করে, কারণ আগুনের ভিতরে এখনো ওর নিজের মম রয়েছে।
তিয়ান তখন ভিতরে গিয়েছিল, ও জিজিকে দেখতে পায় জিজি এখানে অজ্ঞান হয়ে গিয়েছে। আর যখন ও জিজির জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জিজিও এখানে তিয়ানকে দেখতে পায়। ওর 5 বছরের আগের কথাটি মনে পড়ে যায়। ওই দিন রাতে অন্য কোনো ছেলের সাথে নয়, বরং ও তিয়ানের সাথেই নাইট স্পেন্ড করেছে। তিয়ান জিজিকে নিয়ে বাইরে আসে, যেখানে ও মিমিকে দেখতে পায়। আর মিমির কাছে নিজের এরকমই একটি পাওয়ার দেখার পর অনেক অবাক হয়ে যায়। বুঝতে পারে মিমি আসলে ওর মেয়ে। একটু পরে দেখানো হয় জিজিকে। জিজির জ্ঞান ফিরে আসে আর নিজের সামনে তিয়ানকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। জিজি এখানে তিয়ানকে বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। 5 বছর আগে আমি যেই ছেলেটির সাথে নাইট স্পেন্ড করেছিলাম, ওই ছেলেটি তুমি। আর মিমি আমাদের দুজনের মেয়ে। আমি তো এখন সবকিছু মনে করতে পেরেছি। তিয়ান বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছি আর নিজের আসল আইডেন্টিটিও বলিনি। 5 বছর আগে তোমার মারা যাওয়ার কথা ছিল। যখন তুমি আমাদের মেয়ে মিমিকে জন্ম দিয়েছিলে, তখন আমার পালটি মিমির ভিতরে চলে গিয়েছিল। আর তোমার কাছে পালে শুধুমাত্র কিছু পাওয়ার ছিল, তাই তুমি বেঁচে রয়েছো। তিয়ান জিজিকে সরি বলে, আমি তোমাকে আমার আসল আইডেন্টি বলিনি। আমি ভয় পেয়েছিলাম যে তুমি আবার কোথাও ভয় না পেয়ে আমাকে ছেড়ে দাও। জিজি বলে, এতে তোমার কোনো ভুল নেই, আর আমি তোমার উপরে একদমই রেগে নেই। একটু পরে ভিতরে তিয়ানের কাজিন আর ক্যাট আসে। কাজিনকে দেখার পরে বলে, তোমার এক্স ওয়াইফ এখানে কি করছে? তখন কাজিন অবাক হয়ে বলে, আমি একদমই তিয়ানের এক্স ওয়াইফ না, আর আমি হচ্ছে তিয়ানের কাজিনস। আমি তো এখানে তিয়ানকে বিরক্ত করতে এসেছি, কারণ তিয়ান আমাকে হিউম্যানসদের সাথে থাকতে দিতে চায় না। তখন জিজি অনেক লজ্জা পেয়ে যায়। এরপরে বাহিরে এসে মিমিকে দেখতে পেয়ে মিমিকে জড়িয়ে ধরে। আর এখানে তিয়ান জানতে পারে ওদের পুরো ফ্যামিলির ক্ষতি করতে চেয়েছে লুয়ের মম। অনেক বেশি রেগে যায়। অন্যদিকে লুয়ের মমকে দেখানো হয়। লিও গ্রের কাছে এসে বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছি। তখনই ওখানে তিয়ান আসে। তিয়ানকে দেখার পর লুয়ের মম বলে, তোমার পুরো ফ্যামিলিকে আমি মেরে ফেলেছি, আর তুমি তো জিজির হাজবেন্ড, তাই হলে আমি এখন তোমাকেও মেরে ফেলবো। তিয়ান বলে, আপনি আমাকে কি মারবেন? আমি তো এখানে নিজেই আপনার মৃত্যু হয়ে এসেছি। লুয়ের মম তো ভয় পেয়ে যায়, এইসব কি কথা বলছে। কিন্তু তিয়ান নিজের পাওয়ারটা ইউজ করে আর লুয়ের মমের ভিতরে যে সেলটি রয়েছিল ওটা বের করে নেয়, যার কারণে লুয়ের মম এখানেই মারা যায়। এবার তিয়ানের প্রতিশোধ নেওয়া পূরণ হয়েছিল। পরের সিনে তিয়ানকে দেখানো হয় জিজির সাথে। এখন তো তিয়ান সবসময় জিজির সাথে এই পৃথিবীতেই থাকবে, কারণ ও জিজিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আর জিজি ওর সম্পর্কে সবকিছুই জানে। তিয়ানকে আর নিজের আসল আইডেন্টিটিও লুকাতে হবে না। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে, একসাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। আজকের এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।